স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন টু মুভ। আমি তোমাদের লাইফ সায়েন্স টিচার দীপিকা ঘোষ। আজকের ক্লাসের আলোচনা আমাদের দশম শ্রেণীর জীবনের প্রভাবনাতার একটি বিষয়বস্তু। তো ক্লাস শুরু হওয়ার আগে একটা লাইন বলতে চাই। কবি মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি যে কবিতাটা ছিল, সেখানে একটা বিশেষ লাইন ছিল। কি ছিল বলতো? ছিল, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। মনে আছে লাইনটা? এই লাইনটা দিয়ে কবি কি বোঝাতে চেয়েছিলেন? যে কোনো কিছুই পৃথিবীতে পার্মানেন্ট নয়, মানে স্থায়ী নয়। তো সৃষ্টিকর্তার নিয়ম অনুযায়ী একদিন তোমার মৃত্যু হবেই, তাই তো? তো আমাদের এই জীবজগতে প্রত্যেকটা জীবের জন্ম যখন হয়েছে, তার একটা নির্দিষ্ট সময় পর তার মৃত্যু হবে। কিন্তু তোমরা মনে করো, মৃত্যুই যদি হয়ে যায়, তাহলে সেই জীবটা তো পরিবেশ থেকে চিরতরে হারিয়ে যেতে পারত। তা কি হয়েছে? হয়নি। তাহলে প্রকৃতিতে ধরো একটা উদাহরণ দিই, আমাদের মানুষ, আমরা যে মানুষ, সেই মানুষের কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে আমাদের মৃত্যু হয়েই চলেছে, তাই তো? অথবা এই যে আমরা প্রতিদিন এত সন্ধ্যেবেলা হলেই মশা বেড়ায়, মশাকে মারছি, মশার সংখ্যা কি কমে যাচ্ছে? যায়নি। তাহলে তারা বাড়ছে কি করে? না, প্রতিটি জীবের একটা নতুন তৈরি হওয়ার প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়াটার নামই হলো জনন। তাহলে আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হলো জনন। তো জনন কি? জনন হচ্ছে যে প্রক্রিয়ায় জীবেরা নিজেদের অস্তিত্ব বজায় রাখার চেষ্টা করে এবং যার মাধ্যমে বংশগতির ধারাবাহিকতা বয়ে নিয়ে চলে, তাকেই জনন বলা হয়। বুঝতে পারলে? এবার আমরা আসবো জনন কয় প্রকার এবং সেগুলো কি কি। দেখো বোর্ডের দিকে। 1 নম্বর জননের নাম হলো যৌন জনন। দ্বিতীয় কি? অযৌন জনন। আর একটা হচ্ছে অঙ্গজ জনন। ঠিক আছে? দেখো, একটা একটা করে তোমাদের সামনে আমি এগুলো তুলে ধরছি। প্রথমে কি লেখা আছে? যৌন জনন। যৌন জনন বলতে গেলে প্রথমে একটা বিষয় নিয়ে তোমাদের বলতে হবে। গ্যামেট কি? কি বললাম? গ্যামেট কি? কারণ যৌন জননের এককই হলো গ্যামেট। এটা কোথা থেকে আসছে? না, প্রত্যেকটা পুং প্রজাতি মানে পুরুষ প্রজাতি এবং স্ত্রী প্রজাতি, তাদের শরীরে যে জনন কোষ, সেই কোষের একটা অংশ হচ্ছে গ্যামেট। ঠিক আছে? তাহলে পুরুষদের দেহে পুং গ্যামেট থাকবে আর স্ত্রীদের দেহে থাকবে কি? ডিম্বাণু। এরা যখন পরস্পর মিলিত হয়, তখনই তাদের নতুন অপত্য তৈরি হয়ে থাকে। তাদেরকেই আমরা জাইগোট বলে থাকি। ঠিক আছে? কি নামটা বললাম? জাইগোট। তার আগে বলে দিই, আমরা ক্রোমোজোম পড়েছি, তাই তো? তো সেই ক্রোমোজোমে আমরা পড়েছি সবসময় জনন কোষ হ্যাপ্লয়েড প্রকৃতির, মানে এন সংখ্যক ক্রোমোজোম। দেহকোষে সবসময় থাকে 2n, মানে কটা? 46 বা 23 জোড়া। ওকে? কিন্তু পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেটের ক্ষেত্রে সেটা হ্যাপ্লয়েড প্রকৃতির, মানে একটা করে এন নিয়ে থাকে। ক্লিয়ার? কিন্তু একটা এন আর একটা এন যখন মিলিত হয়, তখন সেখানে কি তৈরি হয়? 2n। ক্লিয়ার? তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে পুং গ্যামেট
আর স্ত্রী গ্যামেট মানে একটা শুক্রাণু, পুংগ্যামেটের আর একটা নাম আছে, সেটা হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে জাইগোট তৈরি হয়, তাকে আমরা বলি যৌন জনন। বোঝাতে পারলাম? বেশ, নেক্সট আসছে অযৌন জনন। অযৌন জনন কি না, আমরা যৌন জননে দেখলাম গ্যামেট দরকার, অযৌন জননে কিন্তু গ্যামেট তৈরি হয় না। অযৌন জননের একক হচ্ছে রেণু। কি বললাম? রেণু। তাহলে যে জনন প্রক্রিয়ায় রেণু উৎপাদন অথবা দেহের কোনো অংশ থেকে অপত্য তৈরি হয়, তাকে আমরা বলি অযৌন জনন। তোমাদের দশম শ্রেণীর যে বোর্ড এক্সাম হোক বা টেস্ট এক্সাম যাই বলো না কেন, তো এই যৌন জনন আর অযৌন জননের মধ্যে কিন্তু ডিফারেন্স অনেক সময় লিখতে দেয়। আমি ডিফারেন্সটা নিয়ে আলোচনা করছি। তাহলে এখন দেখো, এক্সামে অনেক সময় দেয়, উল্লেখ করে দেয় যে অপত্য সংখ্যা, তারপরে হচ্ছে জনিত্রী সংখ্যা, ওকে, এইগুলো বা গ্যামেট উৎপাদন, এরকম পয়েন্ট বলে দেয়। এরকম পয়েন্ট দিয়ে তোমাদেরকে বলে দেয়, তোমরা কিন্তু নিজের পছন্দ মতো পয়েন্টে পার্থক্য লিখতে পারবে না। তো তোমাদেরকে বলে দেয় যে এই পয়েন্টের উপর ভিত্তি করে যৌন জনন আর অযৌন জননের মধ্যে পার্থক্য লেখো। তো অপত্য সংখ্যা, তো এখানে তোমার দেখতে পাচ্ছ যৌন জনন এবং অযৌন জননে তোমার এক্ষেত্রে কিন্তু দুটো জনিত্রী লাগছে, আমরা দেখতে পাচ্ছি, কারণ একটা পুংগ্যামেট একটা স্ত্রী গ্যামেট লাগছে। আচ্ছা, তোমার এখানে কিন্তু কেবলমাত্র একটাই মাতৃকোষ থেকে কিন্তু অপত্য তৈরি হয়। আর অযৌন জননে কোনো রকম ভাবে গ্যামেট উৎপন্ন হয় না, রেণু উৎপাদিত হয়, আর যৌন জননে গ্যামেট উৎপন্ন হয়ে থাকে। তো এই বেসিক কনসেপ্টগুলো তোমাদের ডিফারেন্স হিসাবে মনে রাখতে হবে। কখনো সংজ্ঞা দেয়, কখনো এরকম ডিফারেন্স লিখতে দিয়ে দেয়। তো এরপরে যেটা আছে, একটা টার্ম আছে, সেই টার্মটার নাম হচ্ছে অপুংজনি। কি বললাম? অপুংজনি, সরি, অপুংজনি। ইংলিশে তাকে কি বলা হয়? পারথেনোজেনেসিস। এটাই আমরা উদ্ভিদ হরমোনের চ্যাপ্টারে একটা টার্ম পড়েছিলাম, টার্মটার নাম পারথেনোকার্পি। ঠিক আছে? তো পারথেনোজেনেসিস আর পারথেনোকার্পির মধ্যে পার্থক্য কি? উদ্ভিদ হরমোনের চ্যাপ্টারে পারথেনোকার্পি পড়েছি, সেইখানে আমরা কি পড়েছিলাম না, পারথেনোকার্পি ছিল যে অক্সিন হরমোন, কৃত্রিম যে অক্সিন হরমোন, ইন্ডল অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, কৃত্রিম অক্সিন হরমোন যে রয়েছে, সেইগুলো অনেক সময় ফলের মধ্যে অ্যাপ্লাই করে সেখানে বীজহীন ফল উৎপাদন করা হয়। পেয়ারা যখন খাই, ভেতরে তো অনেক দানা থাকে, তরমুজ খায়, হয়তো আপেলে থাকে তো দানা, সেই দানাগুলো যাতে না থাকে, সেই বীজহীন ফল উৎপাদনের জন্য আমরা বাইরে থেকে এক ধরনের উদ্ভিদ হরমোন প্রয়োগ করে থাকি। সেই পদ্ধতিটার নাম হচ্ছে পারথেনোকার্পি। ক্লিয়ার? তাহলে পারথেনোজেনেসিস কি না, পারথেনোজেনেসিস হচ্ছে এই যে আমি একটু আগে বললাম না, পুংগ্যামেট আর স্ত্রী গ্যামেটের মিলনে জাইগোট তৈরি হয়, মানে একটা শুক্রাণু একটা ডিম্বাণু। এক্ষেত্রে কোনো রকম ভাবে দুটো গ্যামেটের মিলন হয় না, সরাসরি ডিম্বাণু থেকেই, ঠিক আছে, একটা গ্যামেট থেকেই তোমার অপত্য তৈরি হয়ে থাকে, কোনো রকম নিষেক হয় না। নিষেক কি, বেসিকটা বলে দিই, ডিটেলসটা পরে আসছি। নিষেক হচ্ছে একটা পুংগ্যামেট আর একটা স্ত্রী গ্যামেটের যে মিলন, সেই প্রক্রিয়াকে আমরা বলে থাকি নিষেক। বুঝতে পারছে? তাকে বলা হয়ে থাকে নিষেক। ক্লিয়ার? তাহলে নিষেক ছাড়া অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্য তৈরির প্রক্রিয়াকে বলা হয়ে থাকে পারথেনোজেনেসিস বা অপুংজনি। তাহলে এটা বলতে পারো যে কাদের ক্ষেত্রে ম্যাডাম এটা হয়, তাই তো না, আমাদের এই পরিবেশে কিছু প্রাণী আছে, তাদের ক্ষেত্রে এটা দেখা যায়। কে তারা?
দেখে নাও। পার্থেনোজেনেসিস হচ্ছে বোলতা আর মৌমাছি, এই যে প্রাণীগুলো আছে তাদের ক্ষেত্রে এই পদ্ধতিতে তারা জনন সম্পূর্ণ করে থাকে। ক্লিয়ার? বোঝা গেছে এতটা? আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয় এরপরে আমরা আলোচনা করব অম্বজ জনন। তো অঙ্গজ জনন নাম থেকেই বোঝা যাচ্ছে অঙ্গ, তাই তো? অঙ্গজ জনন জিনিসটা কি দেখো, অঙ্গজ জননে আমরা এখানে শুধুমাত্র উদ্ভিদ নিয়ে আলোচনা করব, কারণ দশম শ্রেণীর জীবনের প্রবাহমানতার চ্যাপ্টারটায় উদ্ভিদ জনন নিয়েই কিন্তু রয়েছে। কিছু কিছু প্রাণীকে এখানে তুলে ধরেছে ঠিকই, কিন্তু বেশিরভাগটাই আমরা উদ্ভিদ রিলেটেডই কিন্তু আলোচনা করতে চলেছি। ক্লিয়ার? তো এখন অব্দি সেটা দেখতেই পাচ্ছ। তো অঙ্গজ জননে অনেকগুলো ভাগ আছে, ঠিক আছে? প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আমি আলোচনা করব। তার আগে বলে দিই অঙ্গজ জিনিসটা কি না, উদ্ভিদ বা প্রাণী ইন জেনারেল যদি বলি, তো উদ্ভিদ বা প্রাণী তাদের দেহের কোনো অংশকে কাজে লাগিয়ে বা ব্যবহৃত করে যখন নতুন অপত্য তৈরি করা হয় তাকে অঙ্গজ জনন বলা হয়। আবার একবার বলি তাহলে, উদ্ভিদ বা প্রাণীদের দেহের কোনো অংশকে কাজে লাগিয়ে যখন নতুন অপত্য তৈরি করা হয় বা জনন সম্ভব হয় তাকে অঙ্গজ জনন বলে। এর আবার কতগুলো ভাগ আছে। তো অঙ্গজ জনন বিভিন্ন পদ্ধতিতে হয়ে থাকে। তো 1 নম্বর, এটা দুটো পদ্ধতি মেন হয়, প্রাকৃতিক আর কৃত্রিম। তো প্রাকৃতিক পদ্ধতি আর কৃত্রিম পদ্ধতি, দেখো প্রাকৃতিক পদ্ধতিতে কি কি হয় সেটা আমি আসছি। তাহলে প্রাকৃতিক পদ্ধতির মধ্যে রয়েছে মূলের মাধ্যমে, মূল দ্বারা, কাণ্ড দ্বারা আর পাতার সাহায্যে। কিভাবে হয় এগুলো এবার বলি। ধরো আমরা গাজর, রাঙালু, মূলো এগুলোর সাথে সবাই পরিচিত, তো তাই তো? এগুলো কি? এগুলো কি আসলে? এক ধরনের মূল, গাছের মূল। গাছ এখানে সেখানে কি করে আমরা দেখেছি তো না ম্যাডাম? আপনি তো বলছেন এগুলো যদি মূল হয়, কিন্তু ওগুলো এত মোটা কেন, ওরা এত হেলদি কেন? রাইট, আসলে ওখানে উদ্ভিদ তাদের খাদ্যটা জমিয়ে রাখে, ঠিক আছে? উদ্ভিদের যে দেহ, আমরা এগুলো সব জুনিয়র ক্লাসেতে পড়েছি। তো উদ্ভিদের কি কি থাকে না, মাটির নিচের যে অংশ তাকে আমরা কি বলে থাকি? মূল বলে থাকি, হ্যাঁ কি না? আর মাটির উপরের যে অংশ তাকে কাণ্ড বলে থাকি। আর কাণ্ডের গায়েতে ছোট ছোট ডালপালা মিলে যে সবুজ রঙের যে অংশটা, বা কোনো কোনো উদ্ভিদে কালারফুল কিছু থাকে, যে অংশটা দেখা যায় তাকে আমরা কি বলে থাকি? পাতা বলে থাকি। আর পর্বের মাঝখানে, দুটো কাণ্ডের মাঝখানে অংশকে পর্ব বলা হয়, সেখান থেকে ফুল তৈরি হয়, তাই তো? তাহলে উদ্ভিদ এই সমস্ত জায়গাতে কাণ্ড, কখনো মূল, কখনো পাতা প্রভৃতি জায়গায় তারা খাদ্য জমিয়ে রাখে। তাহলে এই যে বললাম না, গাজর, মূলো, এই যে সব যে খাবারগুলোর নাম বললাম, সেইখানে উদ্ভিদ যখন খাদ্য সঞ্চয় করে তখন সেই জায়গাটা স্ফীত হয়ে যায়, তার জন্যই ওইগুলো রকম হেলদি মনে হয়ে থাকে। তো গাজরকে দেখলে অনেক সময় আমরা কি হয় দেখি, গায়ে এরকম রুটস বেরিয়ে আছে, তাই তো? তো এই রুটস থেকেই কিন্তু নতুন প্ল্যান্ট বা নতুন অপত্য আবার উৎপন্ন হতে পারে। ক্লিয়ার? রাঙালু, মূলো যাই বলো না কেন, এগুলো থেকে। এরপরে আসছি কাণ্ড। কাণ্ড থেকে কিভাবে তৈরি হয় দেখো। তো আমরা যেরকম রূপান্তরিত, এগুলোকে একটা কমন বলা হয়ে থাকে রূপান্তরিত মূল, তো রূপান্তরিত কাণ্ডও রয়েছে। তো সেইগুলো কি ছিল বলো তো, মনে পড়ছে? রূপান্তরিত কাণ্ডগুলো আদা, ওল, পেঁয়াজ, আর কি কি ছিল? তারপরে ছিল আলু,
তাই তো? এইগুলো ছিল। তো এইগুলো দিয়েও কিন্তু হয়ে থাকে। আর নতুন আলু যখন হয় চাষের পর দেখবে কিছুদিন পর আলুর গায়েতে এরকম ছোট ছোট সাদা রঙের কিছু অংশ আমরা দেখতে পাই। কিছুদিন যদি তুমি রেখে দাও দেখবে সেখান থেকে যেন মনে হচ্ছে ছোট ছোট প্ল্যান্ট বেরোচ্ছে। তাই তো? দেখেছো কখনো? দেখবে। তো এই যে জায়গাগুলো, এই যে আলু, তাহলে আলু কি এক ধরনের কাণ্ড। আলুর এগুলোকে কি বলা হয়? চোখ বলা হয়। এবং গায়ে গায়ে কিছু স্পট থাকে এবং সেই তার পাশ থেকে এরকম সাদা রঙের অঙ্কুরের মতো বেরিয়ে থাকে। তো সেই জায়গা থেকে বার্ডস, ঠিক আছে, বার্ডস বলা হয়ে থাকে সেই জায়গাগুলো যেখান থেকে অঙ্কুরের মতো বের হয়। তো সেই বার্ডস এর মাধ্যমে কিন্তু কি হয়? চারা গাছ উৎপন্ন হওয়ার ক্ষমতা থাকে। একই রকম আদা, ওল, পেঁয়াজ এগুলো থেকেও একই রকম ভাবে সম্ভব হয়ে থাকে। বুঝতে পেরেছো? নেক্সট আছে পাতা। পাতার মাধ্যমে কিভাবে অঙ্গজনন সম্ভব হয়ে থাকে। দেখো, পাথরকুচি গাছের পাতা, পাতাটা সচরাচর সব জায়গায় দেখা যায় না, খুব কমন যদিও। তো এই গাছের পাতাটার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। পাতার যে কিনারা না, এই যে কিনারাগুলো দেখতে পাচ্ছ, এই যে ঢেউ খেলানো কিনারা, অনেক সময় তুমি গাছের ডাল থেকে একটা পাতা ছিঁড়ে নেবে। ছিঁড়ে নিয়ে কি করবে? তুমি এমনিও যদি রেখে দাও, কিছুদিন পর দেখবে এখান থেকে এরকম রুটস বেরিয়ে গেছে, ঠিক আছে? এবং সেই রুটস থেকে কিছুদিন পর আবার পাতা গজাতে শুরু করেছে। ইন্টারেস্টিং ব্যাপার না? তাহলে এই যে পত্র কিনারা থেকে যে মূলটা বের হয় তাকে বলা হয়ে থাকে পত্রাশয়ী মূল। পত্রাশয়ী মূল। এই মূলের মাধ্যমে, এটা এক ধরনের অস্থানিক মূল, তো এই মূলের মাধ্যমেই উদ্ভিদ কি করে? জনন সম্ভব করে থাকে। পাতার মাধ্যমে হয়, তাই এটা এইভাবেই হয়ে থাকে। ঠিক আছে? এরপরে আসি কৃত্রিম অঙ্গজ জনন। কৃত্রিম মানে সবসময় বুঝতে পারছো আর্টিফিশিয়াল ব্যাপার, কোনোটা প্রকৃতির স্বাভাবিক নিয়মে হচ্ছে না, কারোর মাধ্যমে হচ্ছে। এবার কার মাধ্যমে হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা আমরা আলোচনা করব। দেখো, কৃত্রিম এবার অঙ্গজ জনন। প্রথমে কে আছে? শাখা কলম। শাখা কলম, ক্লিয়ার? দ্বিতীয় আছে গ্রাফটিং। গ্রাফটিং। তৃতীয়র মধ্যে আছে মাইক্রো প্রোপাগেশন বা অনুবিস্তারণ। ঠিক আছে? তো একটা একটা করে আসি তাহলে। শাখা কলম, গ্রাফটিং, অনুবিস্তারণ, এই তিনটে নিয়ে কৃত্রিম অঙ্গজ জনন সম্ভব হয়। কিভাবে আসছে দেখো। শাখা কলম, এখন বর্ষাকাল চলছে, তাই তো? তো তুমি হয়তো দেখলে তোমার পাশের বাড়িতে কোনো কাকিমা বা তার কারোর রিলেটিভসের বাড়িতে একটা সুন্দর জবা গাছ হয়েছে। তুমি তখন বললে, আন্টি আমাকে কি ওই গাছটার একটা ডাল দেবে? না, কিভাবে সেটা সম্ভব সে হয়তো জানে না। তুমি তাকে তখন এক্সপ্লেন করবে যে আমি তাকে শাখা কলম করে আমি নতুন চারা বানাবো। কিভাবে বানাবো? না, আন্টির কাছ থেকে তুমি কি করবে? একটা গাছের ডালকে কাটবে কি অ্যাঙ্গেলে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। গাছের ডালটা যে থাকে, মেন যে স্টেমটা, তার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবে, ঠিক আছে? কেটে ওই ডালটাকে এবার ছোট্ট একটা টব নেবে। প্রথমেই গাছের ডালকে কখনোই কিন্তু বড় জায়গায় লাগাবে না, চারা গাছ তৈরি করতে গেলে একটা ছোট্ট জায়গাতে গ্রো করাতে হবে। তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটলে, কখনো কেউ অ্যালোভেরা জেল বা এমনিও তুমি করতে পারো। জাস্ট বর্ষাকালে গাছের গ্রোথ খুব ভালো হয়। তো তো তুমিও একটা ছোট্ট টব নিলে, টব নিয়ে ওই ডালটাকে একটু কোণ করে লাগিয়ে দিলে, ঠিক আছে? তো একটা সেমি সেড এরিয়ায় থাকবে, বেশি জল পেলে বা তো মারা যেতে পারে, সেমি সেড এরিয়ায় তুমি রাখলে। তো ওই যে গাছের ডালটা আনলে, আনার পর দেখবে কিছুদিন পর, কয়েক মাস লাগবে একটু, তো কিছুদিন পর দেখবে ওই গাছটা ঠিক ধরে গেছে। এবং ডালটা যখন কাটছো তার তো রুট ছিল না, তাহলে তখন দেখবে গাছটা শক্ত হয়ে মাটির সাথে রুট বিস্তার করেছে এবং গাছটা লম্বা হয়ে বৃদ্ধি পেয়েছে। তাহলে কিভাবে এটা হলো? না, এটা শাখা কলম। শাখাকে কেটে আমরা নতুন গাছ তৈরি করলাম।
কাদের ক্ষেত্রে হয় যে বলতাম, একটা তো নাম আমি বলেই দিয়েছি অলরেডি, জবা। আর কাদের হয়? গোলাপ। ঠিক আছে, তো এদের ক্ষেত্রে শাখা কলম হয়ে থাকে। এবার আসি গ্রাফটিং। দেখো গ্রাফটিং এ কি হয়, গ্রাফটিং হচ্ছে তোমার বাড়িতে দুটো আম গাছ আছে, ওকে, কি বললাম, দুটো আম গাছ আছে। ধরো এটা একটা গাছ, 1 নম্বর গাছ, আর এটা হচ্ছে 2 নম্বর গাছ, দুটো গাছ রয়েছে। তো তুমি দেখছো কয়েক বছর ধরে যে এই গাছটাতে খুব ফল হচ্ছে, খুব ফল উৎপাদন, কিন্তু সেকেন্ড গাছটাতে কিছুতেই হচ্ছে না, 2-1টা ডালে আম হয়েছে। তখন তুমি যখন জানতে পারলে এরকম একটা পদ্ধতি বলে আছে বাড়ির কাউকে, তখন বললে যে গ্রাফটিং করলে কেমন হয়। তো গ্রাফটিং জিনিসটাকে বাড়ির লোককে তোমাকে তো বোঝাতে হবে না। তো তখন তুমি কি করবে, এই যে ভালো গাছটা, যে গাছটাতে কি হয় ফল উৎপাদন ভালো হয়, সেই গাছের একটা ডাল তুমি কাটলে, ঠিক আছে, ডাল কেটে যে গাছটায় ফল উৎপাদন হচ্ছিল না, সেই গাছের ডালের সাথে একটা ডালের একটা পোর্শনকে ভেঙে দিয়ে এই গাছের ডালকে এই গাছের একটা সেই ভাঙা জায়গাটায় কানেক্ট করা হলো, যোগ করা হলো। তাহলে প্রথমে যে ধরো এই গাছ থেকে আমরা এরকম 45, ওই একই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ডাল কাটলাম, সেই ডালটার নাম হয়ে গেল, একটা নাম দিতে হবে, তো সেই ডালটার নাম হয়ে গেল শিয়ন। ক্লিয়ার? দন্তেশ্বর হস্যই অন্তস্থ দন্ত শিয়ন। তো এই যে শিয়নটা বের করলাম, এবার এটাকে কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাবো না, এই যে গাছটা, যে গাছটাতে ফল উৎপাদন হচ্ছিল না, সেই গাছের ডালের সাথে কানেক্ট করতে হবে। তাহলে যে গাছটায় উৎপাদন হচ্ছিল না তার একটা নাম দিলাম, কি নাম দিলাম, তাকে বললাম স্টক। ঠিক আছে, এবার শিয়ন আর স্টকের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল, কানেকশন হয়ে গেল, কানেক্ট করে দেওয়া হলো, বেঁধে দেওয়া হলো কিছুদিন। ঠিক আছে, এরপরে উদ্ভিদের কোষের বিস্তারের অনুসারে দুটো ডাল একসাথে কানেক্ট হয়ে গেল। ঠিক আছে, এখন এই গাছটা এবার কি হচ্ছে, বাড়ছে, গাছের তো গ্রোথ হচ্ছেই, তো ওই ডালটাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেয়ে ডালপালা মিলে শাখা প্রশাখায় বিস্তার করে ফেলছে। তখন দেখা যাচ্ছে যে গাছের ডালেতে ফল হচ্ছিল না, তো গাছটার মধ্যে ফল সংখ্যা বেড়ে গেছে। এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে আমরা বলে থাকি গ্রাফটিং। বোঝাতে পারছি? তো এইভাবে গ্রাফটিং পদ্ধতি হয়। লাস্ট একটা পদ্ধতির নাম বলেছিলাম, কি বলেছিলাম, তো সেই পদ্ধতিটার নাম ছিল মাইক্রো প্রোপাগেশন বা অনুবিস্তারণ। দেখো অণু বিস্তারণ, অণু পরমাণু আমরা এগুলো ফিজিক্সে পড়েছি, লাইফ সায়েন্সেও রয়েছে। অণু মানে কি, ছোট। তো ছোট কোনো কোষ বা কলাকে ব্যবহার করে যখন উদ্ভিদের বংশ বিস্তার করানো হয়, কৃত্রিম বলেছিলাম, মনে করো কৃত্রিম, কৃত্রিম মানে কি হচ্ছে, কারোর হেল্প দরকার, কিভাবে হেল্প করবে দেখো। তো অণু বিস্তারণে একটা প্রসেস আছে, এবং মাধ্যমিক এই কোশ্চেনটা বা এমনিতেও এই চ্যাপ্টারের কিছু কিছু জায়গা না খুব কমন হয়ে থাকে, যে রিপিট কোশ্চেন হয়, কারণ এক্সপার্টরা এই জায়গাগুলো থেকে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন নেয়। ধরো আজকে যেটা 2 নম্বর পড়েছে, পরে সেটা 5 নম্বর পড়েছে, আবার 5 নম্বর দিয়েছে, তো সেখান থেকে হয়তো শর্ট কোশ্চেন আসছে। ঠিক আছে, কিন্তু জায়গাগুলো তো কমন, সেই জন্য তোমাকে পুরো জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার করে রাখতে হবে। যাই কোশ্চেন দিক না কেন, আমি বলবো আমার স্টুডেন্ট যেন সেটা অ্যাটেন্ড করে আসতে পারে, যেমনই কোশ্চেন আসুক না কেন। তো অনুবিস্তারণ জিনিসটা কি, দেখো অনুবিস্তারণের জন্য আমি একটা ড্রয়িং করছি। ড্রয়িংটা হচ্ছে, এটা একটা ফার্স্ট কি নিলাম, টেস্ট টিউব নিলাম। ঠিক আছে, 1 নম্বর ছবিটা দেখো, একটা টেস্ট টিউব নিলাম, কেমিস্ট্রি ল্যাবে রয়েছে। ঠিক আছে, 11-12 প্র্যাকটিক্যাল করবে যখন দেখবে, বা অনেক স্কুলেতে 9-10-এও প্র্যাকটিক্যালে নিয়ে যায়, তো সেখানে দেখতে পারো। তো টেস্ট টিউব কি না, টেস্ট টিউব হচ্ছে একটা পরীক্ষা করার জন্য একটা সরু কাঁচের নল, ঠিক এরকম ইউর মতো দেখতে হয়। এরপর তুমি বলছো যে আমার কোনো একটা গাছের অংশ নিয়ে সেটাকে তুমি এক্সামিন
এক্সামিন করবে, পরীক্ষা করবে। তাহলে এই অনুবিস্তারণের জন্য গাছের কোনো একটা পার্টস তোমার দরকার, ছোট্ট এইটুকু অংশ, সেইটাকে আমরা বলে থাকি এক্সপ্ল্যান্ট। কি বললাম? এক্সপ্ল্যান্ট। ঠিক আছে, এক্সপ্ল্যান্ট। এরপর গ্রো করানোর জন্য অবশ্যই একটা মাধ্যম ব্যবহার করা হয়। ঠিক আছে, যেহেতু কৃত্রিম পদ্ধতি না, জল আলো বাতাস প্রকৃতির আবহাওয়া, সেটা গাছের বংশবিস্তারের ন্যাচারাল প্রসেস, কিন্তু এখানে তো একটা মাধ্যম দরকার যেখানে গাছটা বেড়ে উঠবে, বড় হবে, পুষ্টি পাবে। তো তার জন্য যে মিডিয়াটা দরকার, সেই মিডিয়াটার নাম হলো আগার আগার। এটা একটা দ্রবণ। এর মধ্যে কি অ্যাড করা হয়? অক্সিন ও সাইটোকাইনিন বলে যে উদ্ভিদ হরমোনটা রয়েছে, সাইটোকাইনিন, এই যে উদ্ভিদ হরমোনটা রয়েছে, তাহলে আগার আগার, তার সাথে অক্সিন ও সাইটোকাইনিন, এই যে উদ্ভিদ হরমোন দুটো রয়েছে, এই দুটোকে সাথে মিক্স করানো হয়ে থাকে। ঠিক আছে, দিয়ে দ্রবণটা বানানো হয়ে গেল, রেডি। এরপরে যে এক্সপ্ল্যান্টটা ধরলাম, উদ্ভিদের একটা ছোট্ট অংশকে নেওয়া হচ্ছে, এখানে সেটাকে রেখে দেওয়া হলো। এরপর বাইরের যাতে কোনো কিছু জিনিসটাকে ড্যামেজ না করে, সেই জন্য এর মাথাটাকে কি করা হয়, এরকম কভার করে কটন বল, তুলো, ঠিক আছে, কটন বল বা তুলো দিয়ে বন্ধ করে দেওয়া হয়। পরীক্ষাগারে এইটা করা হচ্ছে তো কোনো ব্যাকটেরিয়া বা অণুজীব, অন্য কিছু অণুজীব যাতে কোনো রকম ভাবে জিনিসটাকে ড্যামেজ না করে, তার জন্য এটা ব্যবস্থাটা নেওয়া হয়। তো এটা একটা ফার্স্ট প্রসেস। এরপর দেখো, এরপর কি হয় না, এরপরে টেস্ট টিউবে কিছুদিন পর তুমি দেখতে পাবে যে এই যে দ্রবণটা ছিল, এই দ্রবণে যে এইটুকু ছোট্ট একটা কোষ যেটা এনেছিলে তুমি এক্সপ্ল্যান্ট, সেইটা একটু ধীরে ধীরে যেন বেড়ে গেছে। ঠিক আছে, এই যে জায়গাটা আমি একটু বক্স করে দেখিয়ে দিই, জাস্ট এই জায়গাটা, এটা যেন একটু বেড়ে গেছে, তাহলে এটার একটা নতুন নাম হয়ে গেছে। কি বলতো? এটার নাম হয়েছে কেলাস। ঠিক আছে, কেলাস। এই কেলাসটা কোষ থেকে তখন সেটা কলায় রূপান্তরিত হয়ে গেছে। ওকে, এই কেলাস থেকে নতুন যে চারা গাছ তৈরি করা পদ্ধতি, তাকে বলা হয় অনুবিস্তারণ। ঠিক আছে, এই কেলাসটা ধীরে ধীরে ডালপালা মিলবে, ডালপালা মানে কি ছোট জাস্ট, কারণ এটা তো জাস্ট ছোট জায়গা, একে তারপর বড় জায়গায় প্লেসমেন্ট করতে হবে। কিন্তু এইটার যে সাইজটা ছিল, ধরো এই সাইজটা ছিল, এটা ধীরে ধীরে আরেকটু বাড়বে, দেন এখান থেকে এরকম করে প্ল্যান্ট বাড়বে, প্ল্যান্ট গুলো গ্রো করবে। তাহলে এই যে পরপর যে স্টেপ আসছে, এক্সপ্ল্যান্ট থেকে কেলাস, কেলাস থেকে তারপরে যে নতুন যে অপত্য গাছ, তো সেই যে পদ্ধতি, তাকে বলা হয়ে থাকে অনুবিস্তারণ। যেহেতু এটা টিস্যু কালচার করা হচ্ছে আগার আগার দ্রবণের মধ্যে, তো এই প্রসেসটার জন্য এটা টোটালটা কি হয়েছে, তোমার জীবাণুমুক্তকরণের জন্য এরকম কটন বল দিয়ে কভার আপ করা হচ্ছে। তাহলে তুমি এখান থেকে বলো তো, তাহলে কি সুবিধা? অনুবিস্তারণ, আমরা শাখা কলম গ্রাফটিং তো করলাম, অনুবিস্তারণ করে আমাদের কি সুবিধা হতে পারে? না, সুবিধা হচ্ছে, এটাও কিন্তু এক্সাম অনেক সময় আসে, দেখো অনুবিস্তারণ কি এবং অনুবিস্তারণের গুরুত্ব লেখো, 2+2। ঠিক আছে, তো দুটো গুরুত্ব লিখলেই হয়ে যায়, তো আরো রয়েছে, তুমি কমন যে দুটো গুরুত্ব, সেই দুটো গুরুত্ব আমি তোমাদের বলি। ওই যে একটু আগে বললাম না, তোমার পছন্দসই যে কোনো উদ্ভিদকে তুমি তোমার নিজের পরীক্ষাগারে যদি তৈরি করতে চাও, জবা গাছ হোক বা আদার্স যে কোনো গাছের, যদি তুমি এরকম কোষকে একটু ছোট্ট অংশকে কেটে নাও, এর পুরো সেটআপটা যদি তোমার কাছে থাকে, তোমার যে কোনো উদ্ভিদ, ঠিক আছে, যে কোনো উদ্ভিদকে তুমি এই কালচার মিডিয়ায় ব্যবহার করে সেখান থেকে নতুন চারা গাছ উৎপাদন করতে পারো। 1 নম্বর গুরুত্ব হলো। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে, এখানে কোনো ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে না। ঠিক আছে, কারণ পুরোটা তো প্রোটেক্টেড, কিসের দ্বারা? এই যে কটন বল থেকে আটকে দেওয়া হচ্ছে, একটা মিডিয়ার মধ্যে গ্রো করানো হচ্ছে, যার জন্য কোনো রকম ভাবে জীবাণু সংক্রমণ ঘটানো যায় না।
সুতরাং আমরা এখানে রোগমুক্ত উদ্ভিদ উৎপাদন করতে পারি। ঠিক আছে, তাহলে অনুবিস্তারণ ক্লিয়ার হয়েছে। যদি কোনো সমস্যা থাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সব সমস্যার সমাধান করে দিতে। আচ্ছা, আমি প্রিভিয়াস যে যৌন জনন আর অযৌন জনন পড়ালাম, একটা জিনিস স্কিপ করে গেছে, সেটা হচ্ছে অযৌন জননের কিছু প্রসেস ছিল। ঠিক আছে, হ্যাঁ, অযৌন জননের আমরা প্রসেসগুলো একটু আলোচনা করি। ঠিক আছে, দেখো অযৌন জননের অনেক সময় 3 or 5 মার্কসের একটা লং কোশ্চেন আসে। তো যৌন জনন অযৌন জননের ডিফারেন্সটা আমরা আশা করি ক্লিয়ার করে নিয়েছি। তোমাদের মনে যদি কোনো এখনো ডাউট থাকে ভিডিওটা একটু পিছিয়ে দিয়ে আর একবার চেক করে নিও। তো দেখো অযৌন জননের যে টাইপসগুলো, যে প্রকারগুলো রয়েছে সেইগুলো একটু আলোচনা করি এখন। দেখো প্রথমে আছে যেটা, সেটা হচ্ছে বিভাজন প্রক্রিয়া। বিভাজন, বিভাজন মানে কি? ভেঙে যাওয়া, তাই তো? আমরা সাধারণভাবে বুঝি। কি ভাঙবে না, কিছু উদ্ভিদ আর প্রাণী। অযৌন জনন এখানে ইন জেনারেল ভাবে বলা হচ্ছে। উদ্ভিদদেরও কিছু কিছু ক্ষেত্রে উদাহরণ আমি দেব, কিছু প্রাণীদেরও উদাহরণ দিয়ে আমি বলবো আজকে। ঠিক আছে, তো বিভাজন প্রক্রিয়ায় কি হচ্ছে না, আমাদের একটা এককোষী প্রাণী আছে, সবার মোটামুটি নামটা পরিচিত। তো সেই প্রাণীটার নাম হচ্ছে অ্যামিবা। ঠিক আছে, এরকম একটা অনিয়তাকার স্ট্রাকচার, হাত পাগুলো এরকম ভাবে ছড়িয়ে থাকে, সেন্টারে একটা নিউক্লিয়াস থাকে। তো অ্যামিবা অথবা তোমার প্রাণীদের উদ্ভিদের মধ্যে ইস্ট, ওকে, এছাড়া প্লাজমোডিয়ামস, এই সমস্ত কিছু প্রাণীদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যাই হোক, ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যামিবা, ইস্ট এগুলোই কমন উদাহরণ, যেগুলো সেগুলোই মনে রাখবে। তো অ্যামিবার ক্ষেত্রে কি হয়, বিভাজন বলেছি মানে ভাগ হয়ে যাবে। এই যে সেন্টারে নিউক্লিয়াসটা তুমি দেখতে পাচ্ছ, এই নিউক্লিয়াসটা হঠাৎ করে মাঝখানটা এরকম ডাম্বেলের মতো হয়ে যাবে, খানিকটা, ওকে, এরকম ডাম্বেল শেপের হয়ে যাবে। হলো, তারপরে কি হয়, তারপরে সেইটা এই ডাম্বেলটা, এই যে ডাম্বেলটা আমি ড্রয়িংটা করলাম, মাঝখান থেকে ভাগ হয়ে যায়, ডিফারেন্সিয়েট করার জন্য ভাগ হয়ে যায়। ভাগ হয়ে গিয়ে এখানে একটা অ্যানিমালস, এখানে একটা অ্যানিমালস হয়ে যায়, এবং প্রত্যেকটার মাঝখানে একটা সেন্টারে আলাদা একটা নিউক্লিয়াস হয়ে যায়। দেখতে পাচ্ছ? তো এখানে একটা নিউক্লিয়াস হয়ে যায়, তাহলে কি হলো, একটা থেকে দুটো হলো। এই যে বহু বিভাজনও হয়ে থাকে অ্যামিবার দেহে। ঠিক আছে, দ্বিবিভাজন হচ্ছে এটা দুটো ভাগে ভাগ হচ্ছে, বহু বিভাজনও কিন্তু এখানে তখন একটা থেকে আরো 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 কোষ উৎপন্ন হচ্ছে, আরো আরো অ্যানিমালস তৈরি হচ্ছে, তাহলে সেটা হচ্ছে বহু বিভাজন। তাহলে অযৌন জননের প্রথম যে ভাগটা আছে সেটা হলো বিভাজন। নেক্সট ভাগ দেখো, নেক্সট যে ভাগটা আছে সেটা হচ্ছে তোমার কোড়কোদ্গম। জিনিসটা কি? বার্ডিং, ইংলিশে বার্ডিং বলে, বার্ডিং প্রসেস। এটাকে কি বলা হয় না, একটা কমন এককোষী ছত্রাক, আমরা মোটামুটি সবাই জানি, সেটাকে নাম আছে একটা, সেটা হচ্ছে ইস্ট, উপকারী ছত্রাক। তো পাউরুটি, কেক সবাই তো খেতে পছন্দ করি নাকি? তো সেই বেকারি শিল্পে এই ছত্রাককে ব্যবহার করে আমরা এই সমস্ত পাউরুটি, কেক, যে সমস্ত খাবারগুলো উৎপাদন হয়, তো সেখানে ব্যবহার করা হয়। বাড়িতেও কিছু আমরা খাবার বানাতেও ইস্ট ব্যবহার করে থাকি। সেই ইস্ট, এটা উপকারী ছত্রাক, এককোষী ছত্রাক, একটাই কোষ থাকে। তো এটা ধরলাম মাতৃকোষ। ঠিক আছে, এটা হচ্ছে মাতৃকোষ। তো এই মাতৃকোষে নর্মাল রয়েছে, তো কিছুদিন পর হঠাৎ করে দেখা গেল এরকম একটা আউটগ্রোথ তৈরি হয়ে গেছে। আমাদের টিউমার হলে কোনো জায়গায় এরকম ফুলে যায় না, ফুলে যায় তো, তো আউটগ্রোথ তৈরি হয়ে গেছে, এবং এদের মাঝখানে এরকম একটা কানেকশন তৈরি হয়েছে, মায়ের বডি থেকেই ওরা কিন্তু নিউট্রিয়েন্টস পাচ্ছে। তাহলে এটা এবার ধীরে ধীরে কি হচ্ছে, একটা ছোট্ট গ্রোথ, সেই গ্রোথটা একটা বড় আকার তৈরি হয়ে যাচ্ছে।
কিছুদিন পর এরা যখন পূর্ণাঙ্গ বা ম্যাচিওর হয়ে যাচ্ছে, তখন মাতৃকোষ থেকে সেই ছোট্ট অংশটা আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, সে আলাদা হয়ে যাচ্ছে। এই যে অংশটা, এটা হচ্ছে অপত্য কোষ। তাহলে যাদের ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায়, তার মধ্যে একটা উদাহরণ বললাম ইস্ট। আর কাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়? হাইড্রা। ইস্ট তো উদ্ভিদের উদাহরণ বললাম। নিডারিয়া পর্বের যে প্রাণী রয়েছে হাইড্রা, তাদের ক্ষেত্রেও এই বার্ডিং সিস্টেমে জনন সম্ভব হয়ে থাকে। ক্লিয়ার? নেক্সট দেখো, এরপরে যেটা আসছি, তাহলে বই হতে পাচ্ছি তো, কোনো অসুবিধা হচ্ছে না? দেখো এরপরে যেটা হচ্ছে, কর্কোদ্গমের পর যেটা আছে খণ্ডী ভবন। খণ্ডী ভবন মানে কি? ভেঙে যাওয়া, ব্রেক হয়ে যাওয়া। ঠিক আছে, খণ্ড খণ্ড ভাবে টুকরো হয়ে যায়। হাত থেকে কিছু একটা জিনিস পড়লো, টুকরো টুকরো হয়ে গেল, খণ্ডে বিভক্ত হয়ে গেল, কাঁচের জিনিস জেনারেলি। তো সেই খণ্ডী ভবন। সেকেন্ড, এটা থার্ড। ফ্র্যাগমেন্টেশন। খণ্ডী ভবন ইংলিশে বলে ফ্র্যাগমেন্টেশন। কাদের ক্ষেত্রে দেখা যায়? স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা কি হয় এদের দেহে? না, এদের না দেহটা এরকম অনুসূত্রাকার, এরকম লম্বা একটা অংশ থাকে দেহের মাঝে মাঝে, এরকম পার্টিশন, ঠিক মুইয়ের মতো খানিকটা দেখতে লাগে, আর মাঝখানে এরকম জেনেটিক বস্তুটা, এদের শরীরে জেনেটিক বস্তুটা এরকম থাকে। আর এরা গ্রিন অ্যালগি, ঠিক আছে, একটা এদের শরীরে ক্লোরোফিল থাকে, খাদ্য তৈরি করতে পারে। তো এই যে স্পাইরোগাইরা, এটা নামে দিলাম, এই যে স্পাইরোগাইরা লিখেছি, এই স্পাইরোগাইরা শরীরে খণ্ডী ভবন পদ্ধতিতে এরা জনন সম্ভব করে। কিভাবে করে দেখো, এই যে তিনটে ভাগ এঁকেছি, এঁকেছি তো দেখতে পাচ্ছ। তো এই যে ভাগগুলো, ধরো আমি এই মাঝখানটা থেকে এটাকে ভেঙে দেবো, আমার ইচ্ছা কাছে আমি ভাঙবো, তাহলে ভেঙে দিলাম এই জায়গাটাকে। তাহলে কি হলো, এখানে একটা পার্ট, এরকম একটা পার্ট হয়ে গেল, এখানে একটা পার্ট হয়ে গেল, কটা পার্ট হলো? 1 2 3, তাই তো? তাহলে একটা জনন কোষ, মানে একটা, সরি, জনন মাতৃকোষ ছিল, এটা একটাই মাতৃকোষ, একটাই মাদার বডি, সেখান থেকে 1 2 3 তিনটে কোষ উঠবে। এইভাবে দেহের যে কোনো অংশকে যদি সেপারেট করে দিই, প্রত্যেকটা কিন্তু এটার কিন্তু এদের নিজস্ব একটা স্পাইরোগাইরা হয়ে গেল। এটা একটা গোটা ছিল, এরা ছোট্ট ছোট্ট করে প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু স্পাইরোগাইরা গ্রো করে গেল। বুঝতে পারছো? তাহলে এই যে পদ্ধতিটা হলো, এটাকে বলা হয়ে থাকে খণ্ডী ভবন। নেক্সট দেখো, 4 নম্বর পদ্ধতি। এক্সামেতে 3টে কখনো কখনো লিখতে দেয়, পুরো কমই আসে, অনেক সময় দিয়েও দেয় 5টা পদ্ধতি যেটা রয়েছে। তো তোমাদের পছন্দ, যদি 3টে লিখতে দেয়, অবশ্যই তোমাদেরকে কি করতে হবে, আমি যেরকম সুন্দর করে এক্সপ্লেন করছি, মানে প্রথমে কাদের দেখা যায় কি জিনিসটা, ছবি কিন্তু ইম্পর্টেন্ট। আর একদম যে ভীষণ ক্লিয়ার করে ছবি দেখাতে হবে যেমন বইতে রয়েছে তেমন নয়, সায়েন্টিফিক্যালি তুমি বোঝাতে পারলেই হলো। টিচার্সরা দেখবে তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা। ক্লিয়ার? তো সেই জন্য তুমি এদিকে লিখবে, তোমার এক সাইডে লিখবে, এক সাইডে ড্রয়িং করবে, দিয়ে জিনিসটা জাস্ট বুঝিয়ে দেবে, বেশি কিছু নয়। কারণ লং কোশ্চেনে ভাস্ট জিনিস তুমি লিখে দেবে, যা আলটিমেটলি মাঝখানে কোনো হয়তো ভুল রয়ে গেল, সেরকম করলে হবে না। টু দি পয়েন্ট আনসার লেখার চেষ্টা করবে, জিনিসটা কি কাদের দেখা যায় এবং ড্রয়িং, তাহলেই দেখবে তুমি নাম্বার ইজিলি ক্যারি করছো। ওকে, তো আমরা এরপর 4 নম্বর যে ছবি পার্টসটা আছে, মানে ভাগটা, তার নাম কি আছে? তার নাম হচ্ছে রেণু উৎপাদন। রেণু উৎপাদন কনিডিয়ার মাধ্যমে এটা হয়ে থাকে, রেণু উৎপাদনের মাধ্যমে। কাদের ক্ষেত্রে এটা দেখা যায়? না, এটা সাধারণত যে পেনিসিলিয়াম নামটা মনে পড়ছে, আলেকজান্ডার ফ্লেমিং, এগুলোর সাথে পরিচিত তো। আমাদের যে অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছিল পেনিসিলিয়াম নোটেটাম, যে ছত্রাক, সেই ছত্রাক কিন্তু কনিডিয়া বা তাদের যে স্পোর, রেণুস্থলী, তো সেইখান থেকে কিন্তু রেণুর বংশ বিস্তার, মানে রেণুটাই তাদের বংশ বিস্তারে সাহায্য করে। ছবিটা যদি মনে না থাকে, আমি একটা রাফ স্কেচ তোমাদের করে দেখাচ্ছি। জিনিসটা কিরকম ছিল, এরকম গাছের ডালপালার মতো ছিল, ঠিক আছে, এরকম গাছের ডালপালার মতো ছিল, এবং প্রত্যেকটা গাছের আলাদা আলাদা গায়েতে এরকম এরকম সামথিং কিছু কনিডিয়া ছিল,
ক্লিয়ার? বইটা আরো সুন্দর করে রয়েছে, মোটামুটি একটা বোঝানোর চেষ্টা করছি। তো এই যে এইখান থেকেই কিন্তু রেণুগুলো বাতাসে ভেসে গিয়ে অপত্য জায়গায়, মানে সরি, অন্য জায়গায় পড়ে অপত্য কোষ, মানে এই একটা মাদার বডি, এটা মাদার বডি থেকে নতুন অপত্য চারা গাছ বা অপত্য প্রাণী যেভাবে যেটা উৎপন্ন হয়, সরি এখানে উদ্ভিদ যেহেতু এটা অপত্য চারা গাছ উৎপাদনে সাহায্য করছে, মিউকর, পেনিসিলিয়াম, তো তাদের ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায়। এবার রেণু হচ্ছে দু ধরনের হয়, একটা হচ্ছে চলরেণু আর একটা হচ্ছে অচল রেণু। চলরেণু কি? চল মানে কি? হেঁটে যাওয়া। তাহলে যখন রেণুর মধ্যে ফ্লাজেলা যুক্ত থাকে তাকে বলা হয় চলরেণু, আর যেটা অচল, মুভ করতে পারবে না, ফ্লাজেলা বিহীন, তাকে বলা হয়ে থাকে অচল রেণু। ওকে, ফিফথ পয়েন্ট, লাস্ট পয়েন্ট, অযৌন জননের। 5 নম্বর পয়েন্ট কি? 5 নম্বর পয়েন্ট আছে তোমার পুনরুৎপাদন, রিজেনারেশন। পুনরুৎপাদন বা রিজেনারেশন, ঘরের এটা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ তোমরা দেখতেই পাও। টিকটিকির লেজ কেটে পড়ে যায় না? টিকটিকি কি মরে যায়? দেখেছো কখনো? টিকটিকির হঠাৎ করে তুমি মারতে গেছো, সে পিছনের লেজটা কেটে ফেলে দিয়ে সে দৌড়ে পালিয়ে গেছে, ঠিক আছে, কিছুদিন পর দেখবে সেই টিকটিকির পিছন থেকে আবার নতুন লেজ বেরিয়ে গেছে, সে কিন্তু মরে যায়নি। তো সেইটাও কিন্তু রিজেনারেশন। এইখানে রিজেনারেশন হচ্ছে আমরা একটা অন্য প্রাণীর নাম দিয়ে পড়ছি, সেটার নাম হচ্ছে প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়া, চ্যাপ্টা কৃমি আছে না, প্ল্যাটিহেলমিনথিস, অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে পড়ছে, তাদেরই এক ধরনের চ্যাপ্টা কৃমি হচ্ছে প্ল্যানেরিয়া। এদের ক্ষেত্রে কি হয় না, এদের বডিটা এইরকম, চোখ একটা স্মাইল করে দিই, ব্যাস। দেখো এই যে এরকম একটা প্রাণী আছে, এদের বডিকে যদি এরকম ভাবে ভেঙে দেওয়া হয়, তোমার ইচ্ছে গেছে আমি বডিটাকে কেটে টুকরো করে দিলাম, ঠিক আছে, কেটে টুকরো করে দিলাম, আমি আমার ইচ্ছে গেছে, ধরলাম আমার ইচ্ছে গেছে আমি এখানটা কেটে দিলাম, এদের গোটা বডিকে টুকরো টুকরো করে দাও, এরা কখনো মারা যাবে না। এদের মাথা, এদের বডিকে যদি এরকম ছোট ছোট সেভারেল ফ্র্যাগমেন্টে তুমি যদি ভাগ করো, প্রত্যেকটা খণ্ড থেকে আবার নতুন করে এক একটা প্রাণী তৈরি হয়ে যাবে। বোঝাতে পারছি? তাহলে এটাকেই বলা হয়ে থাকে পুনরুৎপাদন, মানে রিজেনারেশন। ওকে, বেশ, অযৌন জনন কিন্তু কমপ্লিট, যৌন জনন, অযৌন জনন, অঙ্গজ জনন কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিষেক কি। ঠিক আছে, প্রথমে একটু বলেছি, তার ভাস্ট আলোচনা এবার আমরা ঢুকছি। নিষেক হচ্ছে, নিষেক জানার আগে আমাদের উদ্ভিদের একটা প্রধান আকর্ষণীয় অংশের নাম আমরা বলবো, সেটা কি? ফুল, তাই তো? সব থেকে উদ্ভিদের পছন্দের অংশ কি? ফুল। ফুল আমরা সবাই ভালোবাসি। তো ফুলের আবার কটা অংশ, এগুলো সব জুনিয়র ক্লাসের জিনিস, তাও তোমাদের আবার রিভিশন করিয়ে দিই। দেখো, ফুলের প্রধানত 4টে অংশ। কি কি ছিল মনে পড়ছে? কি কি ছিল? দেখো, বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র আর গর্ভকেশর চক্র। মনে পড়ছে কিনা দেখো, যদি ভুলে যাও এই ভিডিওটা পুরো দেখে আর একবার রিভিশন করে নাও। তো বৃতি কি, বৃতি কি, দলমণ্ডল কি, পুংকেশর কি, গর্ভকেশর কি? ফুলের 4টে স্তবক, ফুলের 4টে স্তবক। চলো একটা ড্রয়িংই করে ফেলি, তোমাদের বোঝানোর মতো ড্রয়িং করছি, আর্টিস্টিক কিছুই আমি করছি না, ঠিক আছে? বুঝতে পারলেই হলো, এবার বাকি তোমরা বই থেকে দেখে নেবে, জিনিসটা কি, কনসেপ্টটা ক্লিয়ার করে নাও জাস্ট। তো
ঠিক আছে? মোটামুটি একটা রাফ স্কেচ করছি বোঝানো নিয়ে। দেখো, শুরু করা যাক। প্রথমে আসছি বৃতি। ঠিক আছে, এই যে বৃতি লিখেছি, জিনিসটা কি? ফুলের সব থেকে নিচের দিকে যে অংশটা থাকে ঠিক দেখতে উল্টানো ঘন্টার মতো, হ্যাঁ কি না? দেখেছো কখন? দেখে নেবে বাড়িতে, একটা জবা ফুলকে নিয়ে চেক করে দেখে নেবে ম্যাডাম ঠিক বলেছে কিনা। তো বৃতি ঠিক উল্টানো ঘন্টার মতো দেখতে হয়ে থাকে। ঠিক আছে, বৃতির ছোট ছোট যে পার্ট, কখনো বৃতিটা এরকম মুখ যুক্ত হয়ে থাকে, কখনো এরকম মুক্ত হয়ে থাকে। তো ছোট যে পার্টগুলো আছে তাকে বলা হয়ে থাকে বৃত্তাংশ, বৃতির অংশ, সন্ধি বিচ্ছেদ। তো বৃতি যুক্ত অংশ বৃত্তাংশ। তো এই বৃতিটার কাজ কি? ঠিক আছে, বৃতি কেন আছে, বৃতি না থাকলে কি সুবিধা হতো কি অসুবিধা হতো, আমরা সেটা বলছি। বৃতি আছে বলে ফুল যখন কুঁড়ি অবস্থায় থাকে তাকে বাইরের আঘাত থেকে সেটা প্রোটেক্ট করে, বৃতির কাজ। ঠিক আছে, অসুবিধা হলে, অসুবিধা কি ছিল? বৃতি না থাকলে ফুলের যে বাকি যে স্তবকগুলো সেইগুলো নষ্ট হয়ে যেতে পারতো, অকালে পোকার আক্রমণ হতে পারতো, বা ঝড় বৃষ্টিতে সেটা নষ্ট হয়ে যেতে পারতো। তো বৃতি সেটা সেভ করে। ওকে, এরপরে আসে দলমণ্ডল। তাহলে বৃতি হচ্ছে এই যে এখানে বৃতি রয়েছে একদম নিচের দিকে থাকে, যে বৃতি বলা হয়ে গেল। তার আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে ফুলের এই যে চারটে স্তবক আছে না, এই চারটে স্তবক একটা জিনিসের উপর তো দাঁড়িয়ে থাকবে। গাছের ডাল আছে, গাছের ডালের উপরে তো ফুলটা একটা কানেকশন দিয়ে যুক্ত হয়ে থাকে। তাহলে ফুলের এই যে চারটে স্তবক যেখানে যুক্ত হয়ে থাকে সেই জায়গাটাকে বলা হয় পুষ্পাক্ষ। কি বললাম? পুষ্পাক্ষ। ওকে, পুষ্পাক্ষ বলে পুষ্প যুক্ত অক্ষ, যে অক্ষের উপর ফুলটা দাঁড়িয়ে আছে, পুষ্পাক্ষ একটু ফোলা মতো হয়ে থাকে। আচ্ছা, এরপর আমরা সেকেন্ড স্তবকে চলে আসছি। ওকে, ফুলের সব থেকে যে আকর্ষণীয় অংশ, মিষ্টি গন্ধ হয় বা কালারফুল হয়ে থাকে, যে গোলাপ, রেড, ইয়েলো, হোয়াইট বা জবা, আদার যে সমস্ত রজনীগন্ধা, বেল, জুই যা বলো না কেন, প্রত্যেকটা ফুলের আলাদা আলাদা কালার রয়েছে। ওকে, সেই যে কালারটা আসছে কোথা থেকে? না এই দলমণ্ডলের কালারে, দলমণ্ডলের রং সেগুলো। এই দলমণ্ডল বা পাপড়ি, আমরা কমন যেটা জানি ফুলের পাপড়ি, তাই তো? তাহলে এটা হলো ফুলের দ্বিতীয় স্তবক। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে উদ্ভিদের, দেখো উদ্ভিদের যে পরাগযোগ, টার্মটা জাস্ট শোনো, এরপরে ডিটেলস আসছি। তো পরাগযোগ যে হয় সেখানে দলমণ্ডল পতঙ্গদের আকর্ষণ করতে সাহায্য করছে। যত কালারফুল হবে, মিষ্টি গন্ধযুক্ত হবে, মৌমাছি, প্রজাপতি তারা এসে কি হবে? ফুলের ওপরে এসে বসবে। কিসের জন্য? না আমরা জানি ফুলের একটা মিষ্টি রস হয় যেটাকে মকরন্দ বলা হয়। তো এই সমস্ত মৌমাছি, প্রজাপতি বা কিছু পাখি রয়েছে, তারা এই মিষ্টি রসটা কালেক্ট করতে আসে। ঠিক আছে, তো সেটা এই দলমণ্ডল যত অ্যাট্রাকটিভ হবে না, তারা তত সেইখানেতে ঘুরে বেড়ায়। এরপরে যে থার্ড স্তবকটা, তাহলে দলমণ্ডল হলো এই জায়গাটা। এরপর থার্ড যে স্তবকটা আসছে, তৃতীয় স্তবক, সেটা হচ্ছে পুংকেশর চক্র। সেটা কি? না এই যে এখানে কিছু একটা ড্রয়িং করেছি, এইটা পুংকেশর চক্র। এইটার ডিটেলস বড় করে ছবি আমি দেখাচ্ছি। দেখো, এটা ফুলের তৃতীয় স্তবক। পুংকেশর চক্র দুটো অংশ নিয়ে গঠিত। ঠিক আছে, এরকম দেখতে। তো এই যে অংশটা, এই জায়গাটাকে বলা হয়ে থাকে পরাগধানী। কি বললাম? পরাগধানী। আর এখানে যে অংশটা রয়েছে সেইটাকে আমরা বলি পুংদণ্ড। ক্লিয়ার? আর এইখানে যে ডট 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 করে আমি দেখাতে চেয়েছি, এই জিনিসটা হচ্ছে পরাগ রেণু।
ওকে, পরাগধানী হচ্ছে একটা থলির মতো অংশ, যেটা একটা সরু দণ্ডের উপর দাঁড়িয়ে থাকে। সেই দণ্ডটাকে বলা হয়ে থাকে পুংদণ্ড। আর তার পরাগধানীর মধ্যে পরাগরেণু থাকে, জননে এটা সাহায্য করছে, পুংস্তবক যেহেতু। আচ্ছা চলো, এরপরে আমরা আসি স্ত্রীস্তবক। স্ত্রীস্তবকের নাম কি লেখা আছে এখানে? গর্ভকেশর চক্র। ঠিক আছে, তো গর্ভকেশর চক্রর ছবিটা কেমন এঁকে ফেলি। দেখো এখানে এই যে রয়েছে এই জায়গাটা, ওকে আমরা একটা মোটামুটি দেখালাম। দেখো এই যে ছবিটা, এটাকে কি নাম দেওয়া আছে? এটার নাম হচ্ছে গর্ভমুণ্ড। এইটার কি দেয়া আছে? এটা আছে গর্ভদণ্ড। আর এটাকে গর্ভাশয় বা ডিম্বাশয়। ঠিক আছে, দুটোই একই জিনিস, দুটো ভাবে আমরা ডাকতে পারি। তো তাহলে গর্ভকেশর চক্রে আমরা এখানে তিনটে অংশ দেখতে পাচ্ছি। গর্ভমুণ্ড, মাথার দিকে পাঁচটা, 1 2 3 4 5, পাঁচটা ভাগে ভাগ রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যে ফুলের যে পাঁচটা, এই যে মাথার দিকে যে অংশ রয়েছে, একদম যে গর্ভকেশর চক্রে যে মাথায় যে অংশটা রয়েছে, তাকে বলা হয়ে থাকে গর্ভমুণ্ড। এরপরে যে সরু দণ্ডাকার যে অংশটা রয়েছে, তাকে বলা হয় গর্ভদণ্ড। এরপরে নিচে যে অংশটা রয়েছে, তাকে বলা হয়ে থাকে গর্ভাশয়। এই তিনটে অংশ নিয়ে ফুলের চতুর্থ স্তবক তথা গর্ভকেশর চক্র রয়েছে। এখন আমরা এই যে পুংস্তবক আর স্ত্রীস্তবক দুটো পড়লাম, তো এইখান থেকে আমরা উদ্ভিদের জনন বিষয়ের ডিটেলসে ঢুকছি। এরপর আমরা যে টার্মটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরাগযোগ। পরাগযোগ কি, সেটা কয় প্রকার, কিভাবে হয়, কাদের ক্ষেত্রে দেখা যায়, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো, পরাগযোগ হচ্ছে যে নিষেক বললাম না, সে নিষেক থেকে পরাগযোগ আসছে। তো ফুলের এটা গর্ভমুণ্ড, এটা পুংকেশর চক্র। তো পরাগধানী থেকে যখন পরাগ রেণুটা গর্ভমুণ্ডে গিয়ে পড়ে, সেই প্রক্রিয়াকে বলা হয়ে থাকে কি? পরাগযোগ। তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে পরাগধানী থেকে নির্গত পরাগ রেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, তাকে বলা হয় পরাগযোগ। পরাগযোগকে আমরা কভাগে ভাগ করতে পারি? দুভাগে। কি কি? একটা হচ্ছে স্বপরাগযোগ, আর একটা হচ্ছে ইতর পরাগযোগ। ঠিক আছে, স্ব মানে কি? নিজে 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 যখন পরাগযোগ হয়। তো তাহলে সংজ্ঞাটা কিভাবে আসতে পারে এখানে? না, যে প্রক্রিয়ার মাধ্যমে বা যে পরাগযোগে ফুলের পরাগধানী থেকে নির্গত পরাগ রেণু একই ফুলের মধ্যে অথবা একই গাছের অন্য ফুলের মধ্যে গিয়ে স্থানান্তরিত হয়, তাকে বলা হয় স্বপরাগযোগ। বোঝাতে পারছি? তাহলে জিনিসটা আর একবার বলে দিই। এবং পরাগযোগ, স্বপরাগযোগের দুটো ভাগ আছে। কি ভাগ? একটাকে বলা হয়, আচ্ছা স্বপরাগযোগ ছাড়া একটা কি বললাম, নিজস্ব ফুলের মধ্যে হয়ে থাকে, যে ফুলটা যেটা হয়ে থাকে সেম, অটোগ্যামি বলা হয়। অটো, নিজস্ব ফুল, নিজের যে ফুল, যেটা যে ফুলের পরাগধানী সেই ফুলের গর্ভমুণ্ড, তাকে বলা হয় অটোগ্যামি। ওকে, অটোস, অটোস মানে কি? সেলফ, নিজ। ঠিক আছে, তাহলে নিজের ফুলের মধ্য থেকেই পরাগধানী নিজের ফুলের গর্ভমুণ্ডেতে গিয়ে যখন পড়ে, তাকে বলা হয় অটোগ্যামি। বা এই যে স্বপরাগযোগের যে পার্টটা যেটা আমরা বললাম। ঠিক আছে,
আচ্ছা, ইতর পরাগযোগের স্বপরাগযোগের আর একটা পার্ট আছে, সেটা হচ্ছে গেইটনোগ্যামি। কি নাম বললাম? গেইটেনোগ্যামি, গেইটস, ঠিক আছে? এই গেইটস, এটার মানে হচ্ছে প্রতিবেশী, বাড়ির পাশে যে থাকে তাকে প্রতিবেশী বলে। তাহলে এটা হচ্ছে প্রতিবেশী। জিনিসটা কি? একই গাছ রয়েছে, এই একটা ফুল, এই একটা ফুল, এর পাশাপাশি রয়েছে একটা প্রতিবেশী। তাহলে এই ফুলের পরাগধানী থেকে ওই গাছের অন্য ফুলেতে গিয়ে যখন পড়ছে, তখন তাকে বলা হয়ে থাকে গেইটেনোগ্যামি। ওকে, আচ্ছা, তাহলে স্বপরাগযোগ কমপ্লিট। স্বপরাগযোগের সুবিধা কি? স্বপরাগযোগে কোনো বাহক দরকার হয় না, নিজে নিজেই হয়ে যায়। এবং এখানে পরাগ রেণুর অপচয় হয় না সেভাবে, কারণ যেটুকু দরকার সেটুকুই স্থানান্তরিত হয়, কারোর বাহক যেহেতু দরকার নেই, পরাগ রেণুর অপচয় হয় না। ঠিক আছে, এইটা হচ্ছে সুবিধা। অসুবিধা কি? না, যেহেতু একই গাছের মধ্যে হচ্ছে না, এক্ষেত্রে নতুন কোনো বৈশিষ্ট্যের বিশেষভাবে আবির্ভাব নতুন অপত্যের শরীরে আসছে না। তো বংশগতির ধারা বজায়টা একই রকম গোত্রের একই রকম প্রজাতির মধ্যে সেম বৈশিষ্ট্য রয়েছে, এক্সট্রা কোনো ফিচার্স তাদের শরীরে আসছে না। তো এটাই হচ্ছে অসুবিধা। নেক্সট আমরা আসি ইতর পরাগযোগ। ইতর পরাগযোগের অপর নাম হচ্ছে অ্যালোগ্যামি। ইতর পরাগযোগ হচ্ছে সম্পূর্ণ ভিন্ন গাছের মধ্যে যখন হচ্ছে, একই প্রজাতি, ধরো এখানে একটা গাছ রয়েছে আর এখানে একটা গাছ রয়েছে, দুটো গাছেরই, ঠিক আছে, পাশাপাশি একই প্রজাতির গাছ, যে কোনো গাছ ধরো একই প্রজাতির গাছ, তো এই গাছের পরাগধানী থেকে এই পাশের গাছের গর্ভমুণ্ডেতে গিয়ে যখন পড়ছে, তখন তাকে বলা হয়ে থাকে ইতর পরাগযোগ। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে ইতর পরাগযোগে অপর নাম আমি কি বললাম? অ্যালোগ্যামি। ওকে, এবার ইতর পরাগযোগের সুবিধা কি, অসুবিধা কি? ইতর পরাগযোগের সুবিধা হচ্ছে, যেহেতু দুটো আলাদা কোয়ালিটির গাছ, আমরা সেই স্টক অ্যান্ড পড়িয়েছি না, তাহলে এইখান থেকে এখানে যখন হচ্ছে, তখন দুটো, তো ধরো দুটো জবা গাছ, কখনো কখনো আমরা দেখি যে সাদা জবা গাছে গোলাপি কালারের ফুল হচ্ছে। তুমি ভাবছো এটা কিভাবে সম্ভব? এটা হচ্ছে পরাগযোগের জন্যই হয়ে থাকে। কোনো মৌমাছি, কোনো প্রজাপতি কারোর মাধ্যমে ওই পরাগ রেণু স্থানান্তরের ফলে ওখানেতে দুটো আলাদা কোয়ালিটির ফুল হয়ে গেছে একই গাছে, কখনো সাদা কখনো গোলাপি হচ্ছে। ঠিক আছে, তো এইটা হলো তোমার সুবিধা। তো নতুন কোনো বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটছে। অসুবিধা কি? বাহক ছাড়া এই পরাগযোগ হবে না, সব সময় একটা করে বাহকের প্রয়োজন হয়ে থাকে। ঠিক আছে, আর এখানে রেণুর অপচয়টা বেশি হয়ে থাকে। তো স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ ক্লিয়ার হয়েছে। তো আজকে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করলাম, এই বিষয়টা যদি তোমাদের কোনো সমস্যা থাকে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর এই ভিডিওটাও যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবে। আর আমার আরো এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন।